সদস্যদের শুভেচ্ছা এবং সালাম। আমাদের সংবিধানের অনেকগুলো আর্টিকেলে সাবজেক্ট টু রুল বলা আছে, যেমন বিচারপতি নিয়োগের আইনের ক্ষেত্রে, নির্বাচন কমিশনার আইন নিয়োগের ক্ষেত্রে, পাবলিক সার্ভিস কমিশনে। সেরকম হাইকোর্ট বিভাগের কোন বেঞ্চ, কোন মাননীয় বিচারপতি কোন বেঞ্চে বসবেন, কোন বেঞ্চে বসবেন না, এইটা যেরকম চিফ জাস্টিস সাহেবের ডোমেইনে, কিন্তু সেখানে আমাদের সংবিধান প্রণেতাদের ডিকটাম ছিল আর্টিকেল 107(3), subject to any rules made under this article, the Chief Justice shall determine which judges are to constitute any bench of a division of the Supreme Court and which judges are to sit for any purpose. অর্থাৎ একটা রুলস সাপেক্ষে চিফ জাস্টিস মহোদয়ের কাছে এই ডোমেইন থাকবে কোন বেঞ্চ কোথায় বসবে। এখন সময় এসেছে, দিস ইজ হাই টাইম, এইটা রুলস তৈরি করা। কারণ এই গতকালকের বেঞ্চ গঠনে পুরো বার আমি এরকম দেখিনি আমার 28 বছরের প্র্যাকটিস জীবনে, যে পুরো বার হতবিহ্বল হয়ে পড়েছে। আগামী 8ই ডিসেম্বর আমাদের শীতকালীন ছুটি এবং হিয়ারিং বেঞ্চগুলো অনেক মামলা আইনজীবীরা উভয় পক্ষের, সরকার হোক নর্মাল নাগরিক হোক, বহু কষ্টে ফিক্সড করে করে হয়তো টপে এনেছে, পার্ট হার্ট করেছে। এই পরিস্থিতিতে ফাইনাল হিয়ারিং এর বেঞ্চ, সেটা ক্রিমিনাল হোক, রিট হোক, সিভিল হোক, এবং সিভিলে তারও সিভিল রিভিশনে এই সাপ লুডু খেলার, আপনারা জানেন আমরা সবাই খেলেছি ছোটবেলায়, এই আপনার গুটি উঠতে উঠতে গিয়ে 96তে উঠে সাপের মুখে পড়ে আবার 4-এ নামা, অর্থাৎ বানরের তৈলাক্ত বাস চড়ার আমরা যে ঐকিক নিয়ম অঙ্ক করেছিলাম। তো এইটা কেন? এবং আমি মাননীয় প্রধান বিচারপতি, আপনার একটা বিশাল ঐতিহ্য আছে, ঐতিহ্যবাহী পরিবারে আপনার জন্ম। আমার একটা সৌভাগ্য হয়েছিল আমাদের কিংবদন্তি তুল্য আইনজীবী সৈয়দ ইশতিয়াক সাহেবের রুম, যেটা পুরাতন রুম ছিল 20 নম্বর রুম, যেখানে সৈয়দ ইশতিয়াক সাহেব বসতেন, ব্যারিস্টার রুকনুদ্দিন মাহমুদ বসেন, সেইখানে সদ্য ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব ছিল। 2002 সালে যখন সিনিয়রিটি ব্রেক করে সব জুনিয়র জাজদের মোশন দিল আর সিনিয়রদেরকে বেঞ্চ দিল না ঠিক মতো, মানে অন্য বেঞ্চ দিল, তখন আমরা আন্দোলন করছিলাম। তখন একদিন আমার সৌভাগ্য হয়েছিল ওই ছোট একটা বৈঠকে থাকার মতো। তো সেইখানে সৈয়দ ইশতিয়াক সাহেব ইসলাম সাহেবকে বলছিল যে আপনার কি মনে আছে যে নিয়মটা ছিল মোস্ট সিনিয়র যিনি জজ হাইকোর্টে, উনি করবে রিটে প্রিজাইড মোশন, দেন সেকেন্ড সিনিয়র ওয়ান করবে ক্রিমিনালে, থার্ড ওয়ান করবেন সিভিলে, আবার এটা সাইক্লিক অর্ডারে ঘুরবে। তো এই ঐতিহ্য 2001 থেকে নষ্ট হয়েছিল, 2009 থেকে 5ই আগস্ট পর্যন্ত চরমভাবে নষ্ট হয়েছে। এর জন্য আমরা অনেক আন্দোলন করেছি। আজকের দিনে তো আমাদের এই আন্দোলন করার কথা না, আমরা তো আস্থা রাখতে চাই এটি নিশ্চিতভাবে মাননীয় প্রধান বিচারপতির এখতিয়ারে, কিন্তু সেই এখতিয়ার কি আমাদের এই বিচারাঙ্গনটা, বন্ধুরা আমি বহু জায়গায় বলি, এটা একটা 3 পায়ার টেবিলের মতো। একটা পা হচ্ছে সদ্য বিচারপতিবৃন্দ এবং কোর্ট স্টাফ, এক, আরেকটা হচ্ছে আইনজীবী ক্লার্ক, আইনজীবী অফিসের যারা আছে, থার্ড ওয়ান হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট বিচার প্রার্থী জনগণ। এটা প্রধানমন্ত্রীর কার্যালয় না যে এখানে কোনো লোকজন দরকার নাই কাজ করবে, বা বঙ্গভবন না। এখানে যদি বিচার প্রার্থী জনগণ না আসে, আমরা আইনজীবীরা বেকার, বিচারপতি মহোদয়দের বেতন নেওয়া প্রয়োজন হবে না, কারণ তাহলে বিচার বিভাগ চলবে না। তো সেখানে আপনার প্রত্যেক প্রধান বিচারপতি ওত নেওয়ার পর বলে যে বার ও বেঞ্চ একে অপরের পরিপূরক, একই পাখির 2 পালক, তাহলে একটা পালককে একেবারে অন্ধকারে রেখে এগুলো করা তো আজকে আইনজীবীরা হতাশ, ক্ষুব্ধ, এবং সকল পর্যায়ের আইনজীবীরা, টপ মোস্ট সিনিয়র থেকে একদম আমাদের আমরা সহ জুনিয়র আইনজীবী বন্ধুরা। কাজে আমি আহ্বান জানাবো, কারেকশন করা বা কোনো জিনিসকে আবার রিভাইজ করার মধ্যে নেতৃত্বের মহত্বতা ফুটে ওঠে। মাননীয় প্রধান বিচারপতি, আপনি এই অঙ্গনের মূল নেতা বা অভিভাবক, এইগুলো কাজ করেন, আইনজীবীদের কণ্ঠ শোনেন। ওই যে একটা স্লোগান দিতাম আমরা রাজপথে, যে রাজপথের দেয়াল লিখন বুঝতে হবে। আপনি এখনো তো রোববার হতে বাকি আছে, আমি বিশ্বাস করি আপনার স্টাফ এগুলো দেখে, কিংবা আজকে আমি যখন এই ফেসবুক লাইভ করছি তখন বিজয় পুনর্মিলনীতে আপনার আসার কথা, এবং আমি প্রত্যাশা করব আমাদের বারের সভাপতি এবং বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সাহেবরা এই প্রসঙ্গগুলো আপনার দৃষ্টিতে আনবে। নিশ্চয়ই আপনার কাছে আজকে তরুণ আইনজীবীরাও গিয়েছিল, আপনি তখন কোর্টে ছিলেন, আপনি আরেকটু রিভাইজ করেন, বিশেষ করে হিয়ারিং বেঞ্চগুলো ভাঙার, তো যেখানে মাত্র আর 4 সপ্তাহ পরে কোর্ট বন্ধ হবে। আমরা এগুলো বলছি এই কারণে, কারণ আমরা
ডাইরেক্ট সাধারণ মানুষের সঙ্গে কথা বলি, বিচার প্রার্থী জনগণের সঙ্গে কথা বলি। আমরা যেন এরকম বলতে না হয় যে আগেকার প্রধান বিচারপতিদের বিভিন্ন কার্যক্রমের বিরুদ্ধে আন্দোলন করে এখন যদি ন্যূনতম অবস্থার পরিবর্তন না হয় তাহলে তো আইনজীবীরা, বিচার প্রার্থী, জনগণ, সবচেয়ে বড় কথা ন্যায় বিচার বিঘ্নিত হবে। সবাইকে ধন্যবাদ।